everyone, welcome to Crystal Academy. আজকে আমরা ইংলিশ লেকচার 2 স্টার্ট করব। আগে অলরেডি একটা লেকচার কমপ্লিট হয়ে গেছে, ওইটাতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আমরা 5টা রুলস শিখেছিলাম। আশা করি তোমরা রুলসগুলি দেখেছো, বুঝেছো, সঙ্গে আমরা কিছু প্র্যাকটিসও করেছিলাম। তো আজকে আমরা রুল নাম্বার 5-এর পরবর্তী যে রুলসগুলি আছে সেগুলি কন্টিনিউ করব, বুঝবো, বুঝার পর কিছু প্র্যাকটিসও থাকবে, সেগুলিও দেখব। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারবে, আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবে, নিজেদের কমেন্টস করে জানিয়ে দিও। তাহলে স্টার্ট করছি, চলো। আমরা রুল নাম্বার 5 দিয়ে শেষ করেছিলাম। তোমরা কাইন্ডলি যারা দেখেছো তো তারা ঠিক আছে, যারা দেখোনি তারা আগের ক্লাসটা অবশ্যই দেখবে, না হলে কিন্তু সেকেন্ড ক্লাসটা কমপ্লিকেটেড লাগবে, ঠিক আছে? তো আমরা রুল 5 দিয়ে শেষ করেছিলাম, আজকে রুল নাম্বার 6 দিয়ে আমরা কন্টিনিউ করছি। রুল নাম্বার 6 কি বলছে দেখো, when a sentence has either or, neither nor, the verb agrees with the subject closest to it. ফর এক্সাম্পল, আমি সহজ করে এক্সপ্লেন করে দিচ্ছি। একটা সেন্টেন্সের মধ্যে যদি নিদারও থাকে, নরও থাকে, ইদারও থাকে, অরও থাকে, অর এই যে অরটা প্লাস এই যে নটটা, এই দুইটার কাছাকাছি যে নাউনটা থাকবে, নাউন তোমরা অবশ্যই বুঝেছো আশা করি। নাউন হচ্ছে গিয়ে কোনো কিছুর নাম, নামকে বোঝায়। জিনিস হতে পারে, পার্সন হতে পারে, অ্যানিমেল হতে পারে, প্লেস হতে পারে, থিং হতে পারে, সব কিছুর নামকেই নাউন বলে। তো এই অরের কাছাকাছি বা নরের কাছাকাছি যে নাউনটা থাকবে, তোমরা নাউনটা আইডেন্টিফাই করবে। ওই নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলারই বসবে, ওই নাউনটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরালই বসবে, ঠিক আছে? আবার আমি রিপিট করছি, যখন একটা সেন্টেন্সের মধ্যে ইদার অর থাকবে, নিদার নর থাকবে, অরের সাথে যে ক্লোজেস্ট নাউনটা ওইটার অ্যাকর্ডিং তোমরা ভার্বটা বসাবে, নরের সাথে যে ক্লোজেস্ট নাউনটা ওইটার সাথে তোমরা ভার্বটা বসাবে। ডান? ফর এক্সাম্পল, neither the shoes nor the bag matches the dress. এখানে নিদার তো ঠিক আছে, কিন্তু নরের কাছাকাছি কোন নাউনটা আছে দেখো, ব্যাগ, ঠিক আছে? ব্যাগ, ব্যাগ একটা বস্তুর নাম, ব্যাগ। এই ব্যাগটা অনুযায়ী আমরা এখানে ভার্বটা বসিয়েছি। যেহেতু ভার্বটা সিঙ্গুলার সে কারণে, আর সরি নাউনটা সিঙ্গুলার সে কারণে ভার্বটাও সিঙ্গুলারই বসেছে। তোমরা যারা ফার্স্ট ক্লাস দেখেছো, ফার্স্টের যে লেকচারটা ছিল ওইটার মধ্যে অবশ্যই রুলে দেখে থাকবে যে সিঙ্গুলার নাউনের সাথে সবসময় এস, সরি মাই ফল্ট, সিঙ্গুলার ভার্বের সাথে সবসময় এস বা ইএস যুক্ত হয়, ঠিক আছে? প্লুরাল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় না। তো যেহেতু ব্যাগটা সিঙ্গুলার, তো সেই কারণে এখানে ম্যাচ হয়নি, ম্যাচেস হয়েছে, ইএস যুক্ত হয়েছে, ঠিক আছে? তো যখনই তোমরা দেখবে যে নরের পাশাপাশি একটা সিঙ্গুলার নাউন আছে, তখন তোমরা ভার্বটা যেটা সিলেক্ট করবে ওইটা ইএস লাগানোটা কাইন্ডলি সিলেক্ট করে নিও। ইএস সবসময় নাও লাগানো থাকতে পারে, এসও লাগানো থাকতে পারে, হ্যাঁ? যেমন শুজ, SHOWS, SHOWS, এক্ষেত্রে কিন্তু এস বসবে, ইএস বসবে না। জান? নেক্সট এক্সাম্পল, নিদার দ্য ব্যাগ নর দ্য শুজ ম্যাচ দ্য ড্রেস। এখানে আমাদের নরের কাছাকাছির নাউন কোনটা? এটি শুজ। শুজ, যেহেতু শুজটা প্লুরাল তো সেই কারণে ভার্বটাও কি হয়ে গেছে, প্লুরাল। এখানে ইএসটা কিন্তু অ্যাড হয়নি। এবার তোমরা বলতে পারো যে শুজ তো সিঙ্গুলার হয়, শুজ প্লুরাল কীভাবে? এখানে শুজটা সিঙ্গুলার অর্থে ইউজ হয়নি। কখন সিঙ্গুলার অর্থে ইউজ হবে জানো? যখন এক জোড়া শুজ বলা হবে, মানে এ পেয়ার অফ শু, এইভাবে থাকবে, ঠিক আছে? বা এ পেয়ার অফ শু থাকলেও বা এ পেয়ার অফ শুজ থাকলেও হোয়াটএভার, যখন এই এ পেয়ার অফটা থাকবে তখন এটা সিঙ্গুলার অর্থে ইউজ হবে। এটাকে কালেকটিভ নাউন বলে, আমি নাউন ডিসকাস করব, তো এটা সিঙ্গুলার হয়ে যাবে। কিন্তু শুধু শুজ থাকলে সেটা কিন্তু প্লুরাল, নট সিঙ্গুলার, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমরা এখানে প্লুরাল ভার্বটাই ইউজ করবে, এখানে এস বা ইএস লাগাবে না।
ডান? আশা করি বুঝেছো তোমরা এই রুলটা ক্লিয়ার। সেকেন্ড রুল, সেকেন্ড রুলে কি বলছে দেখো, ইনডিফিনিট প্রোনাউন always singular, words like everybody, someone, nobody, something are always treated as a singular subject, so they take singular verbs. ইনডেফিনিট প্রোনাউন কথার অর্থ কি? ডেফিনিট কথার অর্থ হচ্ছে নির্দিষ্ট কিছু। যখন আমরা নির্দিষ্ট কিছুকে বোঝাই যে এই মানুষটা, সেই মানুষটা, এই গাছটা, সেই ব্যক্তিটা, ওকে দেখিয়ে বলছি, নির্দিষ্ট কিছু বলছি, তখন এটা ডেফিনিট হয়ে যায়। ডেফিনিট প্রোনাউন বা ডেফিনিট নাউন যেটাই বলো সেটা হয়ে যায়। প্রোনাউন কোনটা? যেটা নামের পরিবর্তে বসে। এবার যখন আমরা নির্দিষ্ট কাউকেই বলছি না, জাস্ট আন্দাজা করে বলছি যে ও হতে পারে, সে হতে পারে, যে কোনো একজন, যে কোনো কেউ, এরকম বলছি, নির্দিষ্টভাবে ওকে আইডেন্টিফাই করছি না, ঠিক আছে, তখন এটা ইনডিফিনিট প্রোনাউন হয়ে যায়। মানে আমরা নির্দিষ্ট কাউকেই বলছি না, সবাইকে নিয়ে বলছি, বা এদের মধ্যে যে কোনো কেউ হতে পারে অনুমান লাগিয়ে বলছি, তখন এটা ইনডিফিনিট প্রোনাউন হয়ে যাবে, ডেফিনিট হয়ে যাবে না। যখন আমরা শি ইজ দ্য গার্ল, শি ইজ দ্য গার্ল, আই নো, ফর এক্সাম্পল আর কি, হ্যাঁ, মানে এই সেই মেয়েটা যাকে আমি জানি বা চিনি, শি ইজ দ্য গার্ল, আমি একজনকেই বলছি যে সেই মেয়েটা যাকে আমি চিনি। তো এই ক্ষেত্রে যে প্রোনাউনটা লেগেছে, নামের পরিবর্তে যে সেটা লেগেছে, সিটা লেগেছে, ইট ইজ ডেফিনিট প্রোনাউন, কারণ আমি এখানে একটা মেয়েকে বোঝাচ্ছি যাকে আমরা চিনি, যাকে আমরা চিনি। কিন্তু যখন আমরা বলি সামওয়ান, কেউ একজন হতে পারে, সামওয়ান মে বি দ্য গার্ল উইচ আই নো বা হুম আই নো, হ্যাঁ, যে কোনো একজন হতে পারে যাকে আমি চিনি, যে কোনো একজন, এখানে আমি পার্টিকুলার একজনকে বলছি না, তখন এটা হয়ে যায় ইনডিফিনিট প্রোনাউন। আর যখন আমরা ইনডিফিনিট প্রোনাউনগুলি দেখি, যেমন এভরিবডি মানে কি সবাই মানে কি নির্দিষ্ট কেউ না, সবাই, প্লাস সামওয়ান কেউ একজন, নোবডি কেউই না, ইচ প্রত্যেকে, এখানে একজনকে বলা হয়নি, প্রত্যেকে, সামথিং কিছু একটা, হ্যাঁ, এই জিনিসগুলি দেখে এগুলিকে ইনডিফিনিট প্রোনাউন বলে। আর এইগুলিকে সবসময় সিঙ্গুলার হিসেবে ধরা হয়, আর সেই কারণে এইগুলির সাথে যে ভার্বটা বসে ওইটা সবসময় সিঙ্গুলারই বসে, ঠিক আছে, প্লুরাল বসে না। ডান? তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবে, যদি আমি একটু স্পিডে বুঝিয়ে ফেলি। আর হ্যাঁ, আশা করি ক্লিয়ার আছে যে ইনডিফিনিট প্রোনাউনের সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে, বিকজ এইগুলি সিঙ্গুলার অর্থে ইউজ করা হয়। এক্সাম্পল দেখো আমি দিয়ে দিয়েছি, যেমন এভরিবডি ওয়ান্টস সাকসেস, সবাই সাকসেস চায়, সবাই উন্নতি চায় বা লাইফে কিছু একটা করতে চায়, সাকসেসফুল হতে চায়। তো সেই ক্ষেত্রে ওয়ান্টস, এই যে চায়, এই যে চাইটা আমরা বুঝিয়েছি, ওয়ান্ট চাই, সেটার সাথে আমরা এস লাগিয়েছি, দেখো, যেহেতু এটা সিঙ্গুলার অর্থে ইউজ হয়েছে। সামওয়ান ইজ কলিং ইউ, কেউ একজন তোমাকে ডাকছে, এটা কেউ একজন, কে আমি শিওর না কে ডাকছে, শিওর হলে তো এটা ডেফিনিট প্রোনাউন হয়ে যেত। তো যেহেতু আমি শিওর না কে ডাকছে, তো সেই কারণে এটা ইনডিফিনিট প্রোনাউন, আর এটার সাথে ইজ লেগেছে, আর লাগেনি। নাথিং ওয়াজ ফাউন্ড দেয়ার, ওইখানে কিছুই পাওয়া যায়নি, কিছুই না, তো সেই কারণে এটা ওয়াজ লেগেছে। যেহেতু এটা পাস্ট টেন্স, সেই কারণে ইজটা এখানে ওয়াজ হয়ে গেছে। এভরিবডি ওয়ান্টস টু লিভ হ্যাপিলি, সবাই হ্যাপি থাকতে চায়, এভরিবডি ওয়ান্টস টু লিভ হ্যাপিলি, ইউ অলসো, আই অলসো, তো সেই কারণে এখানে ওয়ান্টের সাথে এস লেগেছে। সামথিং ইজ বদারিং হিম, কিছু একটা জিনিস তাকে বদার করছে বা তাকে একটু খটকা লাগাচ্ছে, এরকম কিছু, তো সেই কারণে কিছু একটা জিনিস, কী জিনিসটা পার্টিকুলার সেটা কিন্তু সে জানে না, বা যে ব্যক্তিটা এই কথাটা বলছে সে জানে না। তো যেহেতু জানে না, এটা ইনডিফিনিট, তো সেই কারণে এটার সাথে কি বসেছে, এস বসেছে, আর বসেনি। ডান? তো ইনডিফিনিট প্রোনাউন যেগুলি, এগুলির সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব বসাবে তোমরা, প্লুরাল বসাবে না। যে এভরিবডি তো সবাই, এখানে তো একের বেশি মানুষ আছে, তো এটা সিঙ্গুলার কীভাবে হবে? না, এখানে সবাই আছে ঠিকই, কিন্তু তুমি নির্দিষ্ট কয়েকজনকে বোঝাচ্ছ না, তুমি নিজে সবাইকেই বলছো, নির্দিষ্ট কেউ নেই, তো সেই কারণে এখানে সিঙ্গুলার অর্থে এগুলি ইউজ হয়। আমি চারটা দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। এই যে অ্যানির অ্যানি দিয়ে কোন ওয়ার্ডগুলি আছে, যেমন অ্যানিবডি আছে, অ্যানিওয়ান আছে, অ্যানিথিং আছে।
সেম নো দিয়ে নোবডি আছে, নো ওয়ান আছে, নাথিং আছে। সেম সামবডি, সামওয়ান, সামথিং, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, সব কিছু। ইচ স্টুডেন্ট মানে প্রত্যেক স্টুডেন্ট, একটা একটা করে প্রত্যেক স্টুডেন্ট, একজন নির্দিষ্ট স্টুডেন্ট নয়। ইদার, এক হলে ও, নিদার কেউই না। তো এগুলি কেউই না মানে নির্দিষ্ট কেউ নয়। তো এই ক্ষেত্রে যেহেতু ইনডিফিনিট প্রোনাউন এগুলি সবগুলির সাথে আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো। তোমরা যদি এগুলিরও বেঙ্গলি মিনিং জানতে চাও অবশ্যই কমেন্টস করবে, তাহলে আমি এগুলির সাথেও বেঙ্গলি অ্যাটাচ করে দিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের যেন কোনো মতেই বুঝতে অসুবিধে না হয়। তাহলে আশা করি রুল নাম্বার 7 ইজ ক্লিয়ার, রুল নাম্বার 6 ইজ ক্লিয়ার। এবার আমরা রুল নাম্বার 8-এ যাচ্ছি। কি বলছে দেখো রুল নাম্বার 8, হিয়ার দেয়ার সাবজেক্ট আফটার ভার্ব, সেন্টেন্সেস স্টার্টিং উইথ হিয়ার অর দেয়ার হ্যাভ এ ডিফারেন্ট স্ট্রাকচার। এটাতে স্ট্রাকচারটাই না সেন্টেন্সে ডিফারেন্ট হয়ে যায়, একটু আলাদা রকম হয়ে যায় যদি সেন্টেন্সটা হিয়ার দিয়ে স্টার্ট হয় বা দেয়ার দিয়ে স্টার্ট হয়। ইন দিস সেন্টেন্সেস দ্য সাবজেক্ট কামস আফটার দ্য ভার্ব নট বিফোর দ্য ভার্ব। এখানে কি হয়, সাবজেক্টটা ভার্বের আগে আসে, নট পরে। যেমন হিয়ার থাকবে আগে, দেয়ার থাকবে আগে, দেন ভার্ব থাকবে, দেন সাবজেক্ট থাকবে। আমরা তো এতদিন দেখেছি বা ম্যাক্সিমাম সেন্টেন্সে আমরা দেখি সাবজেক্ট আগে থাকে, প্রথমে থাকে, কিন্তু হিয়ারের দেয়ারের ক্ষেত্রে সাবজেক্টটা লাস্টে বসে, ইভেন কি ভার্বেরও লাস্টে বসে। তো লাস্টে সাবজেক্ট দেখে তুমি আগের ভার্ব আইডেন্টিফাই করবে। হ্যাঁ, হাউ টু চুজ দ্য ভার্ব। এবার ভার্ব কীভাবে চুজ করব, কারণ ভার্ব তো মাঝখানে বসে আর সাবজেক্ট তো আমরা খুঁজেই পাচ্ছি না কোথায় আছে, সাবজেক্ট অনেকটা পরে বসেছে। তো লুক এট দ্য নাউন আফটার দ্য ভার্ব। তোমরা ভার্ব আইডেন্টিফাই করবে, তারপরের সাবজেক্টটা দেখবে। সরি, ভার্ব আইডেন্টিফাই করতে লাগবে না, আগে সাবজেক্টটা চুজ করো, লাস্টে থাকলে লাস্টেই সেটা চুজ করো, সেটা চুজ করে আগে ভার্বটা বসিয়ে দাও, ঠিক আছে? যেমন ইজ ওয়াজ ইউজ করতে পারো সিঙ্গুলার নাউন হলে, আর ওয়ার ইউজ করতে পারো প্লুরাল সাবজেক্ট হলে। ফর এক্সাম্পল দেখো, হিয়ার আর দ্য চকলেটস। চকলেটস হচ্ছে কি সাবজেক্টটা একদম লাস্টে আছে, ঠিক আছে, আগে ভার্বটা বসেছে। তো তোমরা কি করবে, হিয়ার আর দেয়ারের পার্টটা থাকলে তোমরা সেম, বলতে গেলে সেমই ম্যাটার, তোমরা আগে সাবজেক্ট খুঁজবে, নাউনটা খুঁজবে। নাউনটা যদি সিঙ্গুলার থাকে এর আগের ভার্বটা সিঙ্গুলার থাকবে, নাউনটা যদি প্লুরাল থাকে তো আগের ভার্বটা প্লুরাল থাকবে। মানে এটার মধ্যে ডিফারেন্সটা হয়েছে যে ভার্বটা আগে বসে যায়, সাবজেক্টটা পরে বসে, বাস এতটুকু ডিফারেন্স, আর কিছু না। বাকি সব একই রুল বলে যে তোমরা সাবজেক্ট আইডেন্টিফাই করো দেন ভার্ব বসাও, সাবজেক্ট আইডেন্টিফাই করো দেন ভার্ব বসাও। তো এখানে দেখো হিয়ার আর দ্য চকলেটস, তো সাবজেক্টটা হচ্ছে গিয়ে চকলেটস উইচ ইজ এ প্লুরাল সাবজেক্ট, সো উই উইল টেক আ প্লুরাল ভার্ব উইচ ইজ আর, ঠিক আছে? সেম, দেয়ার ইজ এ বিগ পার্ডল অন দ্য রোড, গাড্ডা বলে না রাস্তার মধ্যে, তো এখানে একটা বিগ পার্ডল আছে, একটা এ, তো যেহেতু একটি আছে তো সিঙ্গুলার, তো সেই ক্ষেত্রে এখানে ইজ বসেছে উইচ ইজ সিঙ্গুলার, ঠিক আছে? হিয়ার আর দ্য কিজ দেখবো আমরা উইচ ইজ দ্য সাবজেক্ট, কিজ অনেকগুলো কিজ, তো চাবিগুলো আছে এখানে, তো সেক্ষেত্রে এখানে প্লুরাল ভার্ব বসেছে, ঠিক আছে? ডান। নেক্সট রুল নাম্বার 9 কি বলে দেখো, বলে যে মানি, টাইম, ডিস্টেন্স যখন একটা ইউনিট হিসাবে বোঝানো হবে, মানে একটি অর্থে বোঝানো হবে, একটি অর্থে, তখন সেটা সিঙ্গুলার হিসেবে ইউজ হবে, আলাদা আলাদা না। একটি 100 টাকার নোট একটি, তো 100 টাকার নোট বলা হয়েছে, তো সে কারণে একটি অর্থে ইউজ হয়েছে, একটি নোট, তো সেই ক্ষেত্রে সেটা সিঙ্গুলার। এবার যদি বলি যে 5টা 100 টাকার নোট টেবিলে ছড়িয়ে আছে, 5টা, তো সেটা তো আলাদা আলাদা না, সেক্ষেত্রে আমরা একটা ইউনিটে সেটা ইউজ করছি না, ডিফারেন্টলি ইউজ করছি, তো সেই কারণে সেটা প্লুরাল হয়ে যাবে। কিন্তু যদি একটা ইউনিটে ইউজ হয় তো সে কারণে এটা সিঙ্গুলার হবে সেক্ষেত্রে। যেমন ওয়েন মানি, টাইম অর ডিস্টেন্স, মানি মিন্স টাকা, টাইম মিন্স সময়, ডিস্টেন্স মিন্স দূরত্ব, ইজ ট্রিটেড এজ এ সিঙ্গুলার ইউনিট, উই ইউজ এ সিঙ্গুলার ভার্ব, বাট ওয়েন দে মিন ডিফারেন্ট বা সেপারেট আইটেম, আলাদা আলাদাভাবে বোঝায়, তখন সেটা প্লুরাল ভার্ব নিয়ে নেয়। আমি এখানে বেঙ্গলিও দিয়ে দিয়েছি। যখন টাকা, সময় বা দূরত্ব একটি সম্পূর্ণ ইউনিট, একটা ইউনিট
একটা বস্তু হিসাবে একসাথে বোঝানো হয় তখন সিঙ্গুলার ব্যবহার হয়, সিঙ্গুলার ভার্ব। কেন সিঙ্গুলার ভার্ব হয়? কারণ এখানে পুরো পরিমাণটাকে একটি হিসেবে ধরা হয়েছে, ঠিক আছে, একটি হিসেবে ধরা হয়েছে। যেমন 100 টাকা, এখানে তো 10 10 10 10 করে 10 টাকা ইনক্লুডেড আছে, কিন্তু নোট তো একটা না, তো সেই কারণে এখানে সিঙ্গেলভাবে ধরা হয়েছে, এটা সিঙ্গুলার নাম্বার, আলাদা আলাদা নয়। তো সেই ক্ষেত্রে কি হবে, আমাদের সিঙ্গুলার ভার্ব হবে যখন সেন্টেন্সের মধ্যে দেখবে যে এ 10 রুপি নোট ওয়াজ লাইং অন দ্য টেবিল। হ্যাঁ, একটা 10 টাকার নোট, একটা, তো তোমরা বুঝে যাবে যে একটা 10 টাকার নোট, তো এটা একটা অর্থে বোঝানো হচ্ছে, তো সেই ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব হবে। এই যে 500 রুপিস ইজ এ হাই প্রাইস টু পে, 500 টাকা অনেকটা বড় প্রাইস বা রকম পে করার জন্য। তো 500 টাকাটা একত্রে বোঝানো হচ্ছে, আলাদা করে না, তো সেক্ষেত্রে এখানে ইজ বসেছে। 62 ইয়ার্স ইজ দ্য মিনিমাম এজ অফ রিটায়ারমেন্ট। 62 ইয়ার্স একটা এজ, একটা পার্টিকুলার এজকে বোঝানো হয়েছে, হয়তো বা দুইটা ডিফারেন্ট নাম্বার, 62 আলাদা, 62 দুইটা নাম্বার আছে, বাট তাও এটা এক অর্থে বোঝানো হয়েছে যে 62 ইয়ার্স 62 বছর বয়সটা মানে মিনিমাম এজ রিটায়ারমেন্ট নেওয়ার, অবসরপ্রাপ্ত হওয়ার। তো সেই ক্ষেত্রে এটা সিঙ্গুলার অর্থে ইউজ হয়েছে দেখে সিঙ্গুলার ভার্ব। 10 কিলোমিটার ইজ টু ফার টু ওয়াক। 10 কিলোমিটার অনেকটা দূর হাঁটার জন্য, এখানে 10 কিলোমিটারটা এক অর্থে ইউজ হয়েছে, তো সেই কারণে এটা সিঙ্গুলার ভার্ব। এখানে আলাদা আলাদা করে যদি থাকে, যেমন ধরো ফর এক্সাম্পল এখানে তো দিয়ে দিচ্ছি, সরি, 10 রুপিস ওয়ার লাইং অন দ্য টেবিল। হ্যাঁ, 10 টাকা, এখানে একটা 10 টাকার নোট বলেনি কিন্তু, 10 রুপিস ওয়ার লাইং অন দ্য টেবিল, আলাদা আলাদা টাকা মানে 10 টাকা ছড়িয়ে আছে, তো সে কারণে এটা ওয়্যার হয়ে গেছে, যেহেতু পড়েছিল লাইং অন দ্য টেবিল। 5 কয়েন্স আর ইন মাই পকেট, 5টা কয়েন আলাদা আলাদা, 5 কয়েন্স, 5 রুপি কয়েন, মানে 5 রুপি না, তো 5টা কয়েন আলাদা আলাদাভাবে আমার পকেটে ছিল, তো যেহেতু এটা সেপারেটলি ইউজ করা হয়েছে, তো সেই কারণে এটা প্লুরাল ভার্ব ইউজ হয়েছে, নট সিঙ্গুলার, ঠিক আছে। যখন আলাদা আলাদা বোঝানো হবে প্লুরাল, একটা বোঝানো হবে তখন সিঙ্গুলার। রুল নাম্বার 10, ইন ফ্রেজেস, ফ্রেজেস মানে ছোট ছোট গ্রুপ অফ ওয়ার্ড, হ্যাঁ, তো লাইক এ লট অফ, অল অফ, সাম অফ, এরকম অফ লাগানো কিছু ফ্রেজ থাকবে, তো সেই ক্ষেত্রে দ্য ভার্ব ডিপেন্ডস অন দ্য নাউন আফটার অফ, অফের পরে যে নাউনটা থাকবে, যেমন এ লট অফ তারপরে সাবজেক্টটা, ওইটার অ্যাকর্ডিং তোমরা ভার্ব চুজ করে বসিয়ে দিও। ফর এক্সাম্পল, এ লট অফ কেক ইজ গন, কেকস না কেক, শুধু কেক, তো সে কারণে এ লট অফ কেক, এই কেকটা দেখবে, এটা দেখবে না, এগুলি দেখবে না, হ্যাঁ, অফের পরে যে সাবজেক্টটা থাকবে সেটা দেখবে। তো এ লট অফ কেক ইজ গন, এখানে কেকটা সিঙ্গুলার, আমার এটা দেখার দরকার নেই, ইট উইল বি সিঙ্গুলার। এ লট অফ কেকস প্লুরাল, এটা দেখার দরকার নেই, এটা প্লুরাল হয়ে যাবে এটার অ্যাকর্ডিং। সেম অল অফ দ্য কেক ইজ ইটেন, সবটা কেক খাওয়া হয়ে গেছে, এখানে কেক এস লাগানো নেই, সে কারণে এটা সিঙ্গুলার। অল অফ দ্য কেকস আর ইটেন, সবগুলা কেক মানে অনেকগুলো কেক খাওয়া হয়ে গেছে, তো যেহেতু এটা কেকস এক্ষেত্রে আর। অল অফ দ্য ওয়াটার ইজ ফিনিশড, যত জল ছিল সব ফিনিশড হয়ে গেছে, তো সেই কারণে এখানে ওয়াটার সিঙ্গুলার অর্থে সব সময়ই ইউজ হয়, তো সেই কারণে এখানে ইজ। অল অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট, স্টুডেন্টের মধ্যে সবগুলি স্টুডেন্ট, আর এখানে এস লাগানো আছে, প্লুরাল বোঝাচ্ছে, তো সেই কারণে এটা ভার্বটাও প্লুরালই হবে, ঠিক আছে। a lot of, all of, some of, none of, অফ এর পরের সাবজেক্ট সব সময় ম্যাটার করে, এই অফের পরেই যেটা বসছে এটার অ্যাকর্ডিং তোমরা ভার্বটা বসাবে, এগুলি দেখবে না। এ লট অফ, অল অফ, যে অল আছে, এ লট মানে তো অনেকগুলা, তো সেক্ষেত্রে তো প্লুরাল হওয়ার কথা না, অফের পরের যে সাবজেক্টটা থাকবে সেটার অ্যাকর্ডিং ভার্বটা বসাবে, ঠিক আছে। সেটা সিঙ্গুলার হলে তো সিঙ্গুলার, প্লুরাল হলে তো প্লুরাল। নেক্সট, in the case of collective noun such as group, population, family, jury, audience in a sentence, a verb can be singular or plural depending on their use in the sentence, ঠিক আছে।
সবটা বলতে গেলে সব রুলসের মধ্যে আমরা কি দেখছি, সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। তো তোমাদের মেইন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের থিমটাই হচ্ছে সাবজেক্টটা সিঙ্গুলার কি প্লুরাল ওইটা আইডেন্টিফাই করা, ঠিক আছে। এবার যেমন নিদার নর ইদার অর এগুলির ক্ষেত্রে আমরা কাছাকাছিটা ধরবো, নিদার টিদার দেখবো না, এ লট অফ এগুলির ক্ষেত্রে আমরা কাছাকাছি মানে সাবজেক্টটা দেখবো, এ লট অফ দেখবো না, অল অফ দেখবো না। তো এগুলির কনফিউশন ক্লিয়ার করার জন্য এই রুলসগুলো, ঠিক আছে। যেমন অল অফ দেম এক্ষেত্রে যাতে তোমরা অল দেখে বসিয়ে না দাও, অলের পরে যে সাবজেক্টটা আছে সেটাকেও যাতে দেখো, ঠিক আছে। অল দেখেই যাতে তোমরা জাম্প করে ভার্বে না চলে যাও যে প্লুরাল হয়ে যাবে। তো এই রুলসগুলি এটাই কনফিউশন ক্লিয়ার করার জন্য, বাকি তো একটাই রুল যে সিঙ্গুলার হলে সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল, আর কিছু না। এবার এই ক্ষেত্রে বলা হচ্ছে কি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন যদি থাকে, ডিপেন্ড করে সাবজেক্টের উপর, কালেকটিভ নাউনটা যদি সিঙ্গুলার অর্থে ইউজ হয় দেন সিঙ্গুলার ভার্ব, যদি কালেকটিভ নাউনটা প্লুরাল অর্থে ইউজ হয় তো প্লুরাল ভার্ব। এবার কালেকটিভ নাউনটা কি এটা বোঝানোর জন্য আমাদের নাউনটা একটু বোঝা দরকার। তো আমাদের গ্রামার ছোটোবেলা থেকেই যে আমরা গ্রামার পড়ি, আমরা ফার্স্ট স্টার্টিং করি কিন্তু পার্ট অফ স্পিচ দিয়ে, ঠিক আছে। আশা করি তোমরা একটু জানো পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ হচ্ছে পুরো ওয়ার্ডের মধ্যে, একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলি পার্ট অফ স্পিচের পার্ট থাকে, মানে পুরো সেন্টেন্সটাকে বানাতে হেল্প করে পার্ট অফ স্পিচ, ঠিক আছে। খণ্ড 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 ওয়ার্ডস। এবার পার্ট অফ স্পিচ কয় প্রকার, একটা সেন্টেন্সের মধ্যে কী কী থাকতে পারে ওইগুলি পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ আমাদের 8 প্রকার, 8 টাইপস অফ পার্ট অফ স্পিচ আছে আমাদের, ঠিক আছে। আমরা এটা ক্লিয়ার করে বোঝানোর জন্য একটা সেকেন্ড। পার্ট অফ স্পিচ কয় টাইপস আছে আমাদের, 8 টাইপস অফ পার্ট অফ স্পিচ আছে। হ্যাঁ, এইগুলি তোমরা যদি জানো যে এইগুলি কি অর্থে ইউজ হয় বা এগুলির মানে কি, তাহলে আর্ধেক গ্রামারই শেখা হয়ে যায়। এগুলো হচ্ছে মেন বেসিক অফ দ্য গ্রামার। হ্যাঁ, এগুলো আমাদের ছোটো থেকেই মানে ছোটো থেকে বলতে মোটামুটি একটা আইডিয়া নিয়ে রাখতে লাগে। ফার্স্ট যে আমাদের পার্ট অফ স্পিচের পার্টটা আছে, ইট ইজ নাউন, নাম, নাউন মানেই নাম। সেকেন্ড হচ্ছে আমাদের ভার্ব, ঠিক আছে। ভার্ব হচ্ছে কি যে কোনো কিছুর কাজ। থার্ড হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ নাউনের সাথে রিলেটেড। হ্যাঁ, কিভাবে? নাউনের দোষ বা গুণকে বোঝায়। যেমন হি ইজ এ গুড বয় বা রাম ইজ এ গুড বয়। রামটা হচ্ছে গিয়ে নাউন, এবার তার দোষ বা গুণটা কি, যে সে ভালো, গুড। তো গুডটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, ব্যাড হলে অ্যাডজেক্টিভ। শুধু দুষ্গুণ না, কালার, হাইট, ওয়েট, যা কিছুই ব্যক্তিটার ব্যাপারে বোঝানো হচ্ছে, ব্যক্তিটার রিলেটেড কিছু একটা কোয়ালিটি, কিছু একটা কোয়ান্টিটি, কিছু একটা তার ডিটেল ইনফরমেশন একটা কিছু দেওয়া হচ্ছে, ওইটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে আমাদের, ঠিক আছে। 4 হচ্ছে কি আমাদের আর্টিকেল, which is very much important, হ্যাঁ, তোমাদের গ্রামারের জন্য। এ কোথায় বসবে, এন কোথায় বসবে, দা কোথায় বসবে, আমরা ক্লাসের একটু ফাঁকে ফাঁকে আমরা এই পার্ট অফ স্পিচগুলো একটু বুঝে নেব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে নাউন কোনটা পট করে তোমরা আইডেন্টিফাই করতে পারবে, ভার্ব কোনটা তোমরা আইডেন্টিফাই করতে পারবে, অ্যাডজেক্টিভ, আর্টিকেল। অ্যাডভার্ব, অ্যাডভার্ব কি? ভার্বটাকে আরেকটু মডিফাইড ভার্সনে আমরা যখন ইউজ করি, ভার্বটা কিভাবে কাজ করছে, যেমন হি ইজ ওয়াকিং কুইকলি। হি ইজ ওয়াকিং, হি হচ্ছে গিয়ে নাউন, আরে সরি প্রোনাউন, আমি প্রোনাউনটা লিখতে ভুলে গেছি, সরি। প্রোনাউন আছে আমাদের পার্ট অফ স্পিচে, প্রোনাউন। হি ইজ রানিং কুইকলি, তো হি হচ্ছে গিয়ে না প্রোনাউন। হ্যাঁ, ভার্বটা হচ্ছে কি ওয়াক করা, হাঁটছে, ওয়াকিং। কিভাবে হাঁটছে, ভার্বটাকে ডিফাইন করে বলছে যে কুইকলি হাঁটছে। ভার্বটা কাজটা কিভাবে হচ্ছে, তাড়াতাড়ি হচ্ছে, তো কাজটা কিভাবে হচ্ছে এটা বোঝায় অ্যাডভার্ব। আর মানুষটার মধ্যে কি কোয়ালিটি বা কোয়ান্টিটি আছে এটা বোঝায় অ্যাডজেক্টিভ, ঠিক আছে।
সিক্স হচ্ছে প্রোনাউন। প্রোনাউন কি অর্থে ইউজ হয় আমাদের? নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন ইউজ করতে পারি। আমরা ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে সব সময় নামটা ধরে আমরা বলি না, হ্যাঁ, এটা এটা দাও, ওইটা দাও, সে যাচ্ছে, ও খাচ্ছে, এরকম বলে ফেলি। তো ওইগুলি আমাদের প্রোনাউন, ব্যক্তিটাকে বোঝাচ্ছে বা বস্তুটাকে বোঝাচ্ছে, কিন্তু আমরা নাম না নিয়ে বলে দিই অন্য একটা কিছু বুঝিয়ে, তো ওইটাকে আমরা প্রোনাউন বলি। 7 নম্বর হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন, প্রিপোজিশন কি? পজিশনকে বোঝায়। কোনো একটা জিনিস উপরে আছে, নিচে আছে, পাশে আছে, এদিকে আছে, কোন অবস্থানে আছে। পজিশন মিনস কি? অবস্থান, কোন জায়গায় আছে ওটা বোঝায়। অন দ্য টেবিল, ইন দ্য টেবিল, আন্ডার দ্য টেবিল, অ্যাবাভ, ওভার দ্য টেবিল, জায়গা যখন বোঝায় সেগুলি প্রিপোজিশন হয়, পজিশনকে বোঝায়। হ্যাঁ, শুধু বস্তু না, পার্সনের ক্ষেত্রেও। 7 হয়ে গেল প্রিপোজিশন। 8 হয়ে গেল কনজাংশন। কনজাংশন কি? কনজাংশন আমাদের লিঙ্ক করে। আমরা আগের ক্লাসে তোমরা যদি দেখে থাকো, যারাই দেখেছো তারা দেখেছো আমরা অ্যান্ড লাগানো অনেকগুলি ওয়ার্ড পড়েছি, যেমন রাধা অ্যান্ড মীরা, এরকম। এই যে অ্যান্ড, সো, বাট, মাঝখানে যে দুইটা সাবজেক্টকে অ্যাড করার কাজ করে, দুইটা সেন্টেন্সকে একসাথে লাগানোর কাজ করে। যেমন আমরা বেঙ্গলিতে যদি বলি তাহলে এবং, হ্যাঁ, রাধা এবং মীরা আসছে, তো এই এবংটা কনজাংশন অর্থে ইউজ হয়। ঠিক আছে, তো আরেকটা আছে আমাদের ইন্টারজেকশন। ইন্টারজেকশনটা আমাদের খুব বেশি লাগে না, এটা আমি এখানে আর্টিকেল লিখে দিয়েছি ইন্টারজেকশনের জায়গায়। তোমরা এখানে তাহলে 9টা হয়ে যাবে আর কি। অ্যাকচুয়ালিতে 8টা থাকে, আর্টিকেলটা আমি পরীক্ষার জন্য লিখেছি এখানে। আর এমনিতে ইন্টারজেকশন থাকে। আমরা দাঁড়ো, 9 নম্বর আছে আমাদের ইন্টারজেকশন। ইন্টারজেকশনটা কি? ইন্টারজেকশনটা হচ্ছে যেগুলো আমাদের সাডেন ফিলিংসকে এক্সপ্রেস করে। আমরা অনেক কিছু না, সবসময় আমাদের সেম এক্সপ্রেশন থাকে না, কিন্তু কিছু একটা দেখলে আমরা ওভার এক্সাইটেড হয়ে যাই, খুব বেশি খুশি হয়ে যায়। তখন আমাদের ফিলিংসটা খুব বেশি অর্থে প্রকাশিত হয় বা এক্সপ্রেস হয়, যে দুঃখ বলো, খুশি বলো, কিছু একটা ভালো জিনিস দেখলে বলো, সারপ্রাইজ হয়ে যাওয়া, তখনই ইন্টারজেকশন ওয়ার্ডসগুলি ইউজ হয়। যেমন হুররে, হুররে, এই সিম্বলটা থাকে এটাতে। হ্যাঁ, উই ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচ জিতে গেছি। খুবই আনন্দের ব্যাপার, আমরা ম্যাচ জিতে গেছি, আমরা পরীক্ষা পাশ করে ফেলেছি, এরকম টাইপ অফ যখন খুব এক্সাইটমেন্টের আমরা এক্সপ্রেশন দিই, খুব খুশি হয়ে বা খুব দুঃখ, অ্যালাস হি ইজ ডেড, তো এই এক্সপ্রেশনসগুলিকে ইন্টারজেকশন বলে। এটা আর কিছু না, বাস এতটুকুই, এটাই। তো আমরা নাউনটা ধরেছিলাম, ঠিক আছে। নাউনটা একটু আমরা দেখে নিই যে নাউনটা কি। এটার পার্টিকুলার আমি কোনো নোটস দিইনি নাউনের, তোমরা এখান থেকে যতটুকু বুঝবে বুঝে নিও। আর যদি তোমাদের আলাদা করে পার্ট অফ স্পিচের ক্লাস লাগে অবশ্যই বলে দিও, আমি আলাদা করে করে দেব ডিটেলভাবে। তোমরা অবশ্যই নিজেদের ফিডব্যাক দেবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে কোন জায়গাটায় এরর হচ্ছে। ঠিক আছে, আমরা এখন পড়বো নাউন। হোয়াট ইজ এ নাউন? যে কোনো কিছু নাম, বস্তু, যা খুশি হোক, যদি নাম অর্থে ইউজ হয় সেটাকে আমরা নাউন বলি। বস্তু হতে পারে, প্রাণী হতে পারে, ব্যক্তি হতে পারে, যে কোনো কিছুর নামকে আমরা নাউন বলি বা নাউন হিসাবে বুঝি। এবার নাউন কয়টা সব আছে? নাউন আছে, ফার্স্টে আছে আমাদের প্রপার নাউন, প্রপার নাউন। সেকেন্ড আছে আমাদের কমন নাউন। থার্ড আছে আমাদের কালেকটিভ নাউন, যেটার জন্য আমার নাউনের ক্লাসটা করানো, কালেকটিভ নাউন। ফোর্থ হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, আমরা একটু একটু এগুলিকে ডিফাইন করে নিই, হোয়াট দিস মিন। প্রপার নাউন, প্রপারলি যখন কোনো কিছুর নাম নেওয়া হবে, প্রপারলি নাম নিয়ে বলছি আমি, হ্যাঁ। আর এটা একজনের ক্ষেত্রে ইউজ হচ্ছে নামটা,
প্রপারভাবে ইউজ হচ্ছে, তখন এটা প্রপার নাউন নাউন হয়ে যায় কনভার্ট। যেমন রাম ইজ গোয়িং টু স্কুল, এটা তো আমাদের একদম ইউনিভার্সাল একটা এক্সাম্পল, গোয়িং টু স্কুল। এখানে আমি সব বাচ্চাদের কথা বলছি না, কিন্তু প্রপারলি কার কথা বলছি, রামের কথা মেনশন করে প্রপারলি ওর নামটা নিয়ে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যখন আমরা প্রপারলি কোনো কিছুর নাম নিয়ে নিই, যেমন শুধু ট্রি বলি না, ধরো বানিয়ান ট্রি বললাম, পিপল ট্রি বললাম, ম্যাঙ্গো ট্রি বললাম, তাহলে তো শুধু ম্যাঙ্গো ট্রিকেই বোঝাবো না, সব ট্রিকে তো বোঝাবো না। তো যখন আমরা পার্টিকুলার জিনিসটার নাম নেই, নামটা নিয়ে নিই, তখন এটা হয়ে যায় প্রপার নাউন। আর যখন আমরা প্রপারলি নামটা না নিয়ে বুঝিয়ে দিই, যেমন স্কুল, এই যে এক্ষেত্রে স্কুলটা, স্কুল বললে তোমরা তো সব স্কুলকেই বুঝো, প্রপারলি একটা স্কুলতে তো বুঝছো না না, বা একাডেমি, যেমন একাডেমি বললাম, তো এই ক্ষেত্রে তোমরা সব একাডেমিকেই বুঝো। কিন্তু এখন যদি স্কুলটার আমি পার্টিকুলার নাম নিয়ে নিই, হ্যাঁ পার্টিকুলার নাম নিয়ে বলছি হলিক্রস স্কুল, নাম নিয়ে নিচ্ছি পার্টিকুলার, তখন কিন্তু সব স্কুলকে বোঝাবে না, শুধু হলিক্রস স্কুলকে বোঝাবে। তো যখন শুধু হলিক্রস স্কুলকে বোঝাবে তখন হয়ে যাবে প্রপার নাউন। আর যখন শুধু স্কুলকে বোঝাবে, এবার সব স্কুল হতে পারে, সব ট্রি হতে পারে, যেমন ট্রি ইজ ইউজফুল ফর আস, ট্রি ইজ ভেরি ইউজফুল ফর আস, এখানে আমি সব ট্রির কথা বলছি, কিন্তু পার্টিকুলার একটা ট্রির কথা বলছি না। তো সেই ক্ষেত্রে হয়ে যাবে এটা কমন নাউন। যখন একটার ক্ষেত্রে বলছি না, সবগুলির ব্যাপারেই বলছি, হ্যাঁ, এটা হয়ে যায় কমন নাউন। আর পার্টিকুলার যখন আমি নামটা নিয়ে বুঝিয়ে দিচ্ছি আমি কোন ট্রিটার কথা বলছি, বা কোন ইনসেক্টটার কথা বলছি, কোন অ্যানিমালটার কথা বলছি, কোন পার্সনটার কথা বলছি, তখন এটা হয়ে যাবে প্রপার নাউন। ঠিক আছে, যেমন ধরো আমরা একটা সেন্টেন্সের মধ্যে বললাম যে বানিয়ান ট্রি ইজ এ স্যাক্রেড ট্রি ফর আস, মানে বানিয়ান ট্রিটা আমাদের জন্য একটা পবিত্র গাছ। ঠিক আছে, তো আমি এখানে পার্টিকুলার বানিয়ান ট্রি বলেছি না, নামটা তো নিয়ে নিয়েছি, তো সেই ক্ষেত্রে এটা প্রপারলি নামটা নিয়েছি, সেক্ষেত্রে এটা প্রপার নাউন হয়ে যাবে। আর কমন নাউন কখন হবে, শুধু যখন ট্রিটা ইউজ করতাম, শুধু ট্রিটা ইউজ করলে, যে ট্রি ইজ ভেরি ইউজফুল ফর আস, তো সেক্ষেত্রে আমি পার্টিকুলার একটা ট্রির নাম নিইনি কিন্তু, তো সেক্ষেত্রে এটা আমাদের কমন নাউন হয়ে যাবে। ঠিক আছে, ডান। কালেকটিভ নাউন কখন হবে, যখন আমরা গ্রুপে বোঝাই, হ্যাঁ গ্রুপ হিসেবে বোঝাই, কিন্তু একটা গ্রুপকে বোঝায়, যেমন ফ্যামিলি, হ্যাঁ আমার ফ্যামিলি ইজ ভেরি কেয়ারিং, আমার পুরো ফ্যামিলিকে বোঝাচ্ছি, কিন্তু একত্রে একসাথে একাঠা সবাইকে একসাথে বোঝাচ্ছি, একই মানে বাইন্ড করে সবাইকে একই সূত্রে বেঁধে আমরা বোঝাচ্ছি। একইভাবে যখন বোঝানো হয়, দ্য পপুলেশন অফ ইন্ডিয়া ইজ গ্রোয়িং র্যাপিডলি, তো ইন্ডিয়ার পপুলেশনটাকে একসাথে বেঁধে আমি সবাইকে একসাথে একত্রিতভাবে আমি ইউজ করেছি টার্মটা, তখন এটা হয়ে যাবে কালেকটিভ নাউন। গ্রুপ অফ স্টুডেন্টস, স্টুডেন্টের গ্রুপটা, গ্রুপ অফ স্টুডেন্ট এস লাগানো থাকলে তাহলে আবার প্লুরাল হয়ে যাবে, শুধু গ্রুপ অফ স্টুডেন্ট থাকলে তখন এটা আবার সিঙ্গুলার অর্থে ইউজ হয়ে যাবে। হ্যাঁ, এ ক্রাউড ওয়াজ দেয়ার ইন দ্য রোড, তো একটা ভিড় জমে আছে, একটি ইউজ হয়েছে, কিন্তু ভিড়টা একত্রিতভাবে বোঝানো হয়েছে, আলাদা আলাদা না। তো সেই ক্ষেত্রে এগুলি কালেকটিভ নাউন হয়ে যায়, যখন গ্রুপে সবাইকে নামে একটা নাম দিয়ে যখন পুরো গ্রুপটাকে বোঝানো হয়। যেমন ফ্যামিলি বললে এটার মধ্যে আমিও থাকবো, মাও থাকবে, বাবাও থাকবে, ভাই বোন সবাই থাকবে, যতজন মানুষই থাকুক না কেন, কিন্তু সবাইকে একটা ওয়ার্ড দিয়ে বোঝানো হবে, উইচ ইজ ফ্যামিলি, তখন এটা কালেকটিভ নাউন হয়ে যাবে। ঠিক আছে, যখন অনেকগুলি জিনিসকে একটা নাম দিয়ে, পার্টিকুলার একটা নাম দিয়ে বেঁধে ফেলা হয়, তখন এটাকে কালেকটিভ নাউন বলে। আমি এটার পিডিএফের মধ্যে অনেকগুলি কালেকটিভ নাউনের এক্সাম্পল দিয়েছি, তোমরা কালেক্ট করে নিও, পিডিএফটা তোমরা অ্যাপে পেয়ে যাবে, হ্যাঁ ক্রিস্টাল একাডেমি। এবার হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ফিলিংস, যেটা আমরা মানে দেখাতে পারি না, শো করতে পারি না, টাচ করতে পারি না, জাস্ট ফিল করতে পারি। হ্যাপিনেস, কাইন্ডনেস, হ্যাপিনেস মানে কি, খুশিটা আমরা ফিল করতে পারি, আমরা কিন্তু টাচ করতে পারি না। ঠিক আছে, তারপরে কাইন্ডনেস, মায়া, মমতা, এগুলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, কাইন্ডনেস ইজ এ গুড থিং, কাইন্ডনেসটা খুব ভালো একটা জিনিস যদি তোমাদের মধ্যে মায়া মমতা থাকে। তো এগুলি যেগুলি আমরা টাচ করতে পারি না, জাস্ট ফিল করতে পারি। অনেস্টি ইজ দ্য গ্রেট পলিসি, মানে অনেস্টি ইজ এ গ্রেট পলিসি, এই যে অনেস্টি মিনস সততা, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলি নাউন অর্থে ইউজ হয়, এগুলি অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলি ফিলিং। হ্যাঁ, তো এগুলিও যদি থাকে তাহলে আমরা
তাহলেও আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে, ঠিক আছে? তো এটা হচ্ছে পুরোটা নাউনের পার্ট, নাউনের পার্ট। হোয়াট ইজ প্রপার নাউন, হোয়াট ইজ কমন নাউন, হোয়াট ইজ কালেকটিভ নাউন অ্যান্ড হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। তোমরা যদি এগুলির ডেফিনেশন চাও, এগুলির এক্সাম্পল চাও, প্রপার একটা নাউনের ক্লাস চাও, অবশ্যই জানাবে। আমি আলাদাভাবে নাউনের একটা ডিটেল ক্লাস করব। এখন আমি জাস্ট কালেকটিভ নাউনটা বোঝানোর জন্য তোমাদের পুরোটা নাউন বোঝালাম, হ্যাঁ, মানে শর্ট ওয়েতে। এটা ইন কেস অফ কালেকটিভ নাউন ইজ এ ফ্যামিলি। জুরি, জুরি মানে কি জানো? কোর্টের মধ্যে ইউজ হয়। আগে আমাদের যে কোর্ট কেসগুলো হতো, এখানে এখন তো জাজ একা বসেন, উনি রায় দেন, শুনিয়ে দেন। তো আগে কি হতো, অনেকগুলি গ্রুপ অফ পিপল, অনেকগুলি পিপল একসাথে বসতো, তো ওই তাদের ডিসিশনেই জাজমেন্টটা দেওয়া হতো। তো এগুলিকে জুরি বলা হতো, হ্যাঁ। তো জুরিটা ওই গ্রুপ অফ পিপলকে একত্রে বোঝানো হয়েছে, এটা কালেকটিভ নাউন। সেমভাবে অডিয়েন্স, একটা স্টেডিয়ামের মধ্যে ধরো অনেকগুলি অডিয়েন্স, তো অডিয়েন্স বলতে সবাইকে একসাথে বোঝানো হচ্ছে, তো সেক্ষেত্রেও এখানে সিঙ্গুলার ভার্বই ইউজ হবে, হ্যাঁ। আর যদি সেটা প্লুরালভাবে ইউজ হয়, এস লাগানো থাকে, হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা প্লুরাল ভার্ব হয়ে যাবে। এখানে আমি কালেকটিভ নাউনের অনেকগুলি ইয়ে দিয়েছি। এই যে মোস্ট অফ মাই ফ্যামিলি ইজ হিয়ার, আমার ফ্যামিলির অধিকাংশ ব্যক্তি এখানে আছে। তো ফ্যামিলি একটা অর্থে বোঝায় আমরা পুরো পরিবারকে, তো সেক্ষেত্রে এখানে সিঙ্গুলার ভার্ব। দ্য ক্রাউড এনজয়স, এই যে ভার্বের সাথে এস লেগে গেছে, সিঙ্গুলার। ক্রাউড ভিড়, ক্রাউড এনজয় করেছে এক্সাইটমেন্ট অফ দ্য গেম। এ স্কুল অফ ফিশ, মানে ফিশের একটা মাছের ঝাঁক, মাছের দল যেটাকে বলে, অলওয়েজ হাইডস ফ্রম দ্য বিগ ফিশের, সবসময় বড় ফিশের থেকে লুকিয়ে থাকে ছোট ফিশের, ছোট মাছের ঝাঁকগুলা। তো সেই ক্ষেত্রে লোকানো, হাইড একটা ভার্ব, ভার্বের সাথে এস লেগেছে, সিঙ্গুলার, ঠিক আছে? দেখো আমি কালেকটিভ নাউনের বেঙ্গলি মিনিং সহ অনেকগুলি কালেকটিভ নাউন এখানে দিয়ে দিয়েছি। তোমরা গ্রুপের থেকে ডাউনলোড করে নিতে পারো, নোট ডাউন করে নিতে পারো, তোমাদের কনভিনিয়েন্ট অনুযায়ী, যেটা তোমাদের সুবিধা, হ্যাঁ। এখানে এগুলি আর ডিটেলে বলছি না, তোমরা একটু দেখে নিও। এগুলি মুখস্থ করার কিছু নেই, জাস্ট দেখে রাখবে, যাতে দেখে তোমরা হার্ড অফ ক্রেন আবার কি, যাতে কনফিউশন না হয়ে যায়, সে কারণে আমি দিয়ে দিয়েছি এগুলি। অনেকগুলো দিয়েছি, তোমরা একটু দেখে নিও। এবার আমরা যদি আবার আগের ক্লাসের একটু রিভিশনে যাই, তাহলে আমরা এখান থেকে একটু রিভাইজ করতে পারি যে সিঙ্গুলার সাবজেক্টে সিঙ্গুলার ভার্ব বসে, সিঙ্গুলার সাবজেক্ট সবসময় এস বা ইএস যোগ করে প্রেজেন্ট টেন্সে। প্লুরাল সাবজেক্টে প্লুরাল ভার্ব থাকে, প্লুরাল ভার্বে কোনোদিনও এস বা ইএস যোগ হয় না। থার্ড, অ্যান্ড যখন দুইটা সাবজেক্টের সাথে জয়েন হয় তখন এটা প্লুরাল হয়, যদি দুইটা ডিফারেন্ট সাবজেক্ট থাকে। তোমরা আগের ক্লাস একটু কাইন্ডলি দেখে নিও যারা দেখোনি, কারণ এটা আগের ক্লাসে ডিটেলডে বোঝানো আছে, আমি আবার ডিটেলডে বলছি না, হ্যাঁ। তো যদি দুইটা ডিফারেন্ট সাবজেক্ট থাকে আর মাঝখানে এন্ড থাকে, তাহলে সেটা প্লুরাল ভার্ব হবে। আর যদি এই সাবজেক্টটাই এই সাবজেক্ট হয়, সেম পারসন, মাঝখানে এন্ড, তাহলে কিন্তু এটা আবার সিঙ্গুলার হয়ে যাবে। তারপরে ইনডিফিনিট প্রোনাউন আমরা ডিসকাস করেছিলাম, নির্দিষ্ট যখন কাউকে বোঝানো হয় না, এভরিওয়ান, ইচ, সামওয়ান, এনিবডি, তখন সিঙ্গুলার ভার্ব ইউজ হয়, নট প্লুরাল ভার্ব। তোমরা এইগুলি দেখে কিন্তু ভার্ব চুজ করবে না, হ্যাঁ, সরি, এগুলির সাথে সাবজেক্টটাও একটু দেখে নিও, হ্যাঁ। সাবজেক্টের অ্যাকর্ডিং কিন্তু ভার্বটা বসবে, সব ক্ষেত্রেই তোমরা সাবজেক্টটা একটু দেখে নিও। ডিস্টেন্স, টাইম, মানি, ওয়েট, এগুলির সাথে ম্যাক্সিমাম অফ দ্য টাইম সিঙ্গুলার ভার্বই বসে, তাও যদি প্লুরাল অর্থে আলাদা আলাদাভাবে বোঝানো হয় দেন ইট উইল বি প্লুরাল। দেয়ার আর হিয়ারের অনেকটা পরে গিয়ে সাবজেক্টটা বসে, ওইটা দেখে দেন আগে ভার্বটা বসাবে, হ্যাঁ। তো এগুলি হচ্ছে রিভাইজের জন্য আগের ক্লাসের রিভিশন, ইনক্লুডিং দিস ক্লাস। এবার দেখো অনেকগুলি আমি টেস্ট দিয়ে দিয়েছি তোমাদেরকে, এতক্ষণ যাই বুঝিয়েছি ওইটার একটা প্র্যাকটিস সেট। তোমরা ক্লাইন্টলি নিজের রায়গুলি করবে, করে আমাকে জানাবে বা কমেন্ট সেকশনে লিখবে। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বা এগুলিরও যদি তোমাদের সলিউশন দরকার হয়, আমি যদি এগুলিরও ডিটেল ডিসকাশন তোমাদের লাগে, তাহলে অবশ্যই জানাবে, আমি এগুলির ডিটেল ডিসকাশনেরও আলাদা একটা ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য। তোমরা কাইন্ডলি জানাবে, নাহলে আমি বুঝবো না। সেম এগুলিও দিয়ে দিয়েছি, যাতে তোমরা
প্র্যাকটিস করতে পারো। হ্যাঁ, প্র্যাকটিস করলেই কিন্তু শেখা হবে, আইদার শেখা হবে না। এগুলিও 26টা দিয়েছি টোটাল, তোমরা একটু দেখে নিও। দিস ইজ ডান ফর টুডে। আশা করি তোমাদের ক্লাসটা বুঝতে সেরকম অসুবিধা হয়নি। যদি হয়ে থাকে কাইন্ডলি আমাকে জানাবে, না জানালে আমি বুঝতে পারবো না যে আমি কোথায় রং আছি, কোথায় রাইট আছি। তো সেক্ষেত্রে অবশ্যই নিজেদের ফিডব্যাক দেবে। আর ক্লাসগুলি তোমরা অ্যাপে গিয়ে দেখতে পারবে, ইউটিউবে দেখতে পারবে। ক্লাসগুলি থেকে নোট ডাউন করে নিও। নোট ডাউন ইজ দ্য বেস্ট ওয়ে। তুমি যত নোট করবে তত তোমার বোঝার ক্যাপাসিটিটা বাড়বে। নিজের মতো করে নোট করে নিও, পিডিএফ নিয়ে নিও, ভালো করে ডিটেলভাবে বুঝে নিও। আশা করি আজকের ক্লাসটা অসুবিধা হয়নি, হলে জানাবে। আজকের জন্য এখানেই থাকলো। নেক্সটে আর খুব বেশি রুল নেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের, আমি আর খুব বেশি এটার ক্লাস করব না। লাস্ট একটা ক্লাস দেবো, বাস দ্যাট উইল বি ফাইনাল। তারপরে আবার একটা রিভিশন ক্লাস দিয়ে আশা করি তোমাদের পুরোটা ক্লিয়ার হয়ে যাবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। পাশাপাশি আমরা পার্ট অফ স্পিচের, যেমন আজকে নাউন পড়লাম, দেন ভার্বটা একটু ডিসকাস করব। আর যদি তোমাদের আলাদা পার্টিকুলার ক্লাস লাগে পার্ট অফ স্পিচের, কাইন্ডলি জানাবে, তাহলে আমি আরেকটা ডিটেল সেশন রাখবো অনলি ফর পার্ট অফ স্পিচ। বাকি তো আরও সিলেবাস রয়ে গেছে আমাদের, ডিটারমিনার্স রয়েছে, টেন্স রয়েছে, আরও এক্সেট্রা অনেকগুলি রয়েছে। তো ওইগুলিও আমরা ডিসকাস করবো আস্তে আস্তে। আজকের জন্য তাহলে রইলো, থ্যাংক ইউ।